সো জিয়াকে কি মনে হয় আপনার ফাইনালি যে উনি খুব ক্ষমতালোভী এবং উচ্চাভিলাষী ছিলেন? জিয়া খুবই ক্ষমতালোভী, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকা উচিত না। এবং এই ব্যাপারে অনেকেই ওয়ার্ন করেছে, ইভেন জেনারেল ওসমানী বলেছে, ইভেন সাইফুর রহমান বলেছে ও এত উচ্চাভিলাষী যে ওকে চিফ অফ স্টাফ বানাইয়া শেষে মুসিবত হবে। কিন্তু আমি অল্টারনেটিভ কোনো চয়েস নাই, সুতরাং আমরা যা কিছুই হোক অন্তত দেখা যাক, যদি উচ্চাভিলাষী হয়ে ক্ষমতা দখল করে তখন যদি দেশের কিছু ভালো করতে পারে তো ভালো করুক, যে কেউ ভালো করুক, ওইটাই দেশের উন্নতি, দেশের জনগণের উন্নতি। তো ওইটা নিয়ে অত মাথা ঘামিয়ে আমি সময় নষ্ট হচ্ছে। আর উচ্চাভিলাষের মধ্যে আমরা একটা ইনসিডেন্ট, যেমন খন্দকার মোশতাকের মিটিংয়ে গ্রেনেড হামলা আর সাপ ছেড়ে দেওয়া আর জার্নালিস্টদের মরা, ওই ঘটনা আপনার মনে আছে? ডেমোক্রেটিক লিগের মিটিংয়ে খন্দকার মোশতাকের মিটিংয়ে। সো দ্যাট ইজ হোয়াট দ্য জিয়া ইজ। এটা কি সামরিক বাহিনীর ভেতর থেকে জিয়া করিয়েছিলেন? ডেফিনেটলি জিয়া করিয়েছেন। কেন করিয়েছিলেন? আপনি দেখেন মোশতাককে সরিয়ে দিতে চাইছিলেন। মোশতাককে সরিয়ে দিতে চাইছিলেন। মোশতাককে সরানো, মোশতাককে পলিটিক্সে না করতে দেওয়া এবং পলিটিক্স থেকে সরিয়ে দেওয়ার জন্য। বিকজ মোশতাক 15th অগাস্টে মোশতাক প্রেসিডেন্ট ও চিফ অফ স্টাফ, সুতরাং মোশতাকের একটা ক্রেডিবিলিটি, যেই গ্রুপটা অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে রাজনীতিতে আসতে চাচ্ছে, তো মোশতাক অলসো হ্যাজ এ পলিটিক্যাল ক্রেডিবিলিটি, তাই না? যে জিনিসটা পরে জিয়াকে ক্যাপচার করতে হবে। সুতরাং তার যে অ্যাম্বিশন, যে এখন যদি মোশতাক পলিটিক্স করে তাহলে ওই ফোর্সটা তো এখন মোশতাকের সাথে চলে যাবে। সুতরাং তার যে অ্যাম্বিশন টু ফল ব্যাক অন দ্য পলিটিক্যাল পার্টি, অ্যান্ড হি নোজ হি হ্যাজ টু ডু ইট, হি হ্যাজ টু মেক দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, হি হ্যাজ টু হ্যাভ দ্য পার্টি অ্যান্ড হি হ্যাজ টু উইন দ্য মেজরিটি। সুতরাং সেই অবস্থাতে ওর কাছে যেই ফোর্সটা এখন মোশতাকের কাছে চলে যাবে, ওই ফোর্সটা তখন মোশতাক থেকে ওর কাছে আনতে ডিফিকাল্ট হবে। আর যদি মোশতাক না থাকে, ঘরে বসেই রাখা যায় তাকে, তাহলে সেইটা ইজিলি জিয়ার কাছে আসবে, আর কোনো অল্টারনেটিভ নাই। জিয়াকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিরোধিতার পাশাপাশি তখন থেকে ওনার একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করতো কিনা? জিয়ার অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। তারপরে কি হলো? এর পরের ঘটনা বলি, আমরা দেখি যে 3রা নভেম্বর একটা পট পরিবর্তন, বড় ধরনের পট পরিবর্তন। এই ঘটনাটি কিভাবে ঘটলো বলে মনে হয় আপনার কাছে? এবং সেই ঘটনায় আমরা জানি যে খালেদ মোশাররফের ইনভলভমেন্ট ছিলেন, পরে তিনি মারা গেলেন। এটাকে আমি বলবো যে খালেদ মোশাররফের ইনভলভমেন্ট, এবং আপনার এবং কর্নেল ফারুক রহমানের একটি বই আছে জয়েন্টলি লেখা, মুক্তির পথ। সেখানে আপনারা বলেছেন যে তাকে আপনাদের খুব দেশপ্রেমিক মনে হচ্ছে সবসময় খালেদ মোশাররফকে। খালেদ মোশাররফ দেশপ্রেমিক, এই ব্যাপারে সন্দেহ নেই। এবং খালেদ মোশাররফ যখন 3rd নভেম্বরে আপনার যখন এটা ইনিশিয়েটিভটা হলো শাফাত জামিলের, সেম ওদের সাথে হাফিজ এন্ড এদের গ্রুপটা গেছে। ইট ইজ এ পার্সোনাল জেলাসি। হাফিজ, আমিন, তারপরে এয়ারফোর্সের একটা ছিল যে প্লেন ওড়াতো, নামটা ভুলে গেছি আমি, শওকত না সামথিং। তো এরা সবসময় ফারুকের সাথে যোগাযোগ রাখছে, সবসময় ফারুকের সাথে ডিসকাস করছে, এবং ফারুক হ্যাড এ গ্রেট কনফিডেন্স ইন দ্যাম। কিন্তু Farooq, when they have exposed on 15, then Farooq also realized what a mistake it was. তো তারপরে যেহেতু জিনিসটা সাকসেস হয়েছে এবং এইটাতে ওরা পার্টিসিপেট করে নাই, দ্যাট ওয়াজ দ্য পার্সোনাল গ্রিড অ্যান্ড নাথিং এলস। এখন সেইখানে আমি বলবো যে প্রথমে আমি যখন শুনলাম রাত্রেবেলায়, প্রথম ঘটনা হলো ওইখানে হাফিজের শালা আছে একজন ফার্স্ট বেঙ্গলে, তার নামটা ছিল মেজর, ভুলে গেছি নামটা।
সে ছিল বঙ্গভবনের ভিতরে ডিউটিতে, আর ফার্স্ট বেঙ্গলের কিছু স্ট্রুপ ছিল। আর তখন সে হঠাৎ রাত্রেবেলায় বঙ্গভবন থেকে ট্রুপস নিয়ে পালিয়ে যায়। যখন ট্রুপস নিয়ে পালিয়ে যায় তখন আমি কোনো বাধা দিইনি। কত তারিখ এটা? 3রা নভেম্বর। ওই তো 3রা নভেম্বর, মানে সেকেন্ড থার্ড নাইটের মিড নাইটের সময়। তো এটা পালিয়ে যাচ্ছে, তো আমি কোনো বাধা দেওয়া বা কোনো কথা বলার প্রয়োজন মনে করি নাই। আর আমি দেখলাম ওরা যেহেতু ভিতরে গন্ডগোল করে নাই, সুতরাং ওরা যাচ্ছে, যেতে দাও। কিন্তু ততক্ষণ আজ করতে পারছেন যে কিছু একটা করতে যাচ্ছে। হ্যাঁ, কিছু একটা করতে যাচ্ছে। হ্যাঁ, তখনই আমি টেলিফোন করলাম প্রথম জেনারেল জিয়াকে। জেনারেল জিয়া মিসেস জিয়া টেলিফোন উঠাইছে, তখন বললো যে আমি ওনার সাথে কথা বলবো। তখন ও বললো যে ও তো ড্রয়িং রুমে, ও ড্রয়িং রুমে আছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে একটু পরে আমি কথা বলবো, তো আপনি ওনাকে একটু ডাকেন টেলিফোনে। তো ওইটা করে আমি খালেদ মোশাররফকে টেলিফোন করলাম। খালেদ মোশাররফ টেলিফোন করলাম, খালেদ মোশাররফ ওয়াজ স্লিপিং। ওইটাও প্রথম খালেদ মোশাররফের ওয়াইফ টেলিফোন উঠায়। টেলিফোন উঠে তাই আমি বললাম যে একটু স্যারকে দেন, আপনার কথা আছে। বলে এই মাত্র আসে, শুইছে আধা ঘন্টা, অনেক দেরিতে আসছে, তো বেশি জরুরি থাকলে আমি উঠাই। আমি বললাম খুবই জরুরি, আপনি উঠান। তা আমি ওনাকে উঠালাম, বলে স্যার এরকম একটা ঘটনা, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং। তখন আমি সন্দেহ করছি যে এটার পেছনে সফাইজমের যে ইনস্টাকেটার, অ্যান্ড আমি মনে করি যে আপনিও হয়তো এটার মধ্যে আসেন, কিন্তু আপনি এখন ঘুমাচ্ছেন কেন? তখন বলে যে দেখো আমি প্রায় 1টা পর্যন্ত ওই কাজ করছি অফিসে, কিছু কাজ ছিল, তো ওইটা করে আমি এখন বাসায় এসে মাত্র আমি শুছি, ঘুম আসছে, সুতরাং আমি খোদার কসম আমি কিছু জানি না। তাহলে ঠিক আছে, আপনি তাহলে বঙ্গভবনে চলে আসেন। মানে ওনাকে কেন সন্দেহ করছিলেন আপনি? হ্যাঁ, আপনি যে বললেন ওনাকে যে এমনি ওনাকে বললাম যে বাজাই দেখার জন্য। তো উনি বলল যে না, খোদার কসম আমি কোনো কিছু জানি না, এটা জিআরই শয়তানি। তোমাদেরকে আমিও কতবার বলছি যে জিআর চিফ অফ স্টাফ বানালে দ্যাট উইল বি দ্য গ্রেটেস্ট মিস্টেক। এটা কিন্তু খালেদ মোশাররফ বলতো, জিআকে চিফ অফ স্টাফ বানালে ইট উইল বি দ্য গ্রেটেস্ট মিস্টেক। তখন আমি বলছি ঠিক আছে, তো এখন আপনি না হয় তাহলে আপনি বঙ্গভবনে চলে আসেন। তখন বলছি হ্যাঁ আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, আমি 2 মিনিট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে তো বঙ্গভবনে আসার আগে দিয়ে আমার ইউনিট যেটা 4 বেঙ্গল, যেটা খালেদ মোশাররফের নিজের ইউনিট কমান্ড করছে, আমি 4 বেঙ্গলে একটু ঘুরান দিয়ে তারপরে আসবো। তো এরপরে উনি আর আসতেছেন না। তারপরে পরে খবর পেলাম যে 4 বেঙ্গলে উনি যখন গিয়েছিলেন, ইমিডিয়েটলি সাফাইজামের ওরা খোঁজ পাইয়া 4 বেঙ্গলে গিয়ে ওনাকে আটকাইছে যে না, আপনি যেতে পারবেন না ওদিকে, আপনি আমাদের সাথে থাকতে হবে। তখন খালেদ মোশাররফ আবার জিয়া বনেন একজনের মধ্যে একটু ডিফারেন্স আছে। তখন ও বলছে তাহলে তো জিয়াকে যেতে হবে। তখন অ্যাকচুয়ালি ওরা তখন জিয়ার বাসায় এই 2-3 জন অফিসার পাঠাইছিল। ওরা জিয়ার সাথে কোনো বেয়াদবি কিছুই করেনি, জিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে এমনি গল্প করছিল, এবং সেটা খালেদা জিয়ার মুখের কথা। আমি বললাম যদি আসে, তারপরে যখন সেকেন্ড টাইম টেলিফোন করেছে, না 2-1 লোক আছে কথা বলছে। তো কি আমি বলি 2-1 লোক আছে কথা বলছে, না এরা কেউ কোনো বেয়াদবি বা কিছু করতেছে? করেছে না কিছু না, বসে গল্প করছে, তারপরে চা খাচ্ছে। দ্যাট ওয়াজ হার্ড ওয়ার্ডিং। তা আমি তখন বুঝেছি, আমি বলি ঠিক আছে, ওনার বসে চা খাইতে দেন। আই ডিড নট ফাইন্ড জিয়া স্লিপিং, বাট আই ফাউন্ড খালেদ মোশাররফ স্লিপিং। তো সেখানে এসে আপনার খালেদ মোশাররফ ওখানে, তারপর ঠিক আছে, তখন আমরাও ডিসাইড করলাম যে ওকে ব্লক দ্য সিটি। আমরা সিটি ব্লক করলাম। তারপরে উনি ওরা ক্যান্টনমেন্টে থাকুক, তারপরে দেখা যায় কি বলেন। তো ইন দ্য মিন টাইম ডালিম ওরাও ওখানে ক্যান্টনমেন্টে ওদের কাছে চলে গেছে, খালেদ মোশাররফ ওখানে। তো ওখানে গিয়ে প্রথম ডালিমরি দিয়ে টেলিফোন করাইছে। ডালিমরি দিয়ে টেলিফোন, হ্যাঁ আমাকে, যে ঠিক আছে যাওয়ার হয়েছে। তো খালেদ মোশাররফ বলছে যে ঠিক আছে তোমরা যাও, দে উইল টেক ওভার। আমি বলি ঠিক আছে, খালেদ মোশাররফকে দাও টেলিফোন। তখন খালেদ মোশাররফকে টেলিফোন দিলাম। হ্যাঁ স্যার কী হয়েছে? তো পাওয়ারের দরকার, তো পাওয়ার আসেননি, যা না তো করছে না কেউ। আমি তো রাত্রে বললাম, তখন না করলেন কেন যে আপনি নাই এটার মধ্যে?
তখনও বলে যে রশিদ খোদার কসম আমি এটার মধ্যে নাই, আমি এখানে ফোর বেঙ্গলে না আইসা যদি আমি তোমার কাছে চলে আসতাম তাহলে সেটা ভালো হইতো, কিন্তু আমি এইখানে আইসা তারপরে আমি ফ্যাসেতে পড়ছি, এখন আমার আর কোনো উপায় নেই, আই হ্যাভ টু বি ইন ইট। বুঝলি? আমরা ঠিক আছে, আমরা যাই হোক, আমরা সারেন্ডার করার তো প্রশ্ন এনে আমরা রাস্তা খুঁজে দেখবো, আপনি যদি বলেন ক্ষমতার দরকার আছে ক্ষমতা নিয়ে যান, ক্ষমতা যাওয়ার জন্য তো কোনো অসুবিধা নেই। তো আমি মুশতাকরে বললাম যে ক্ষমতা চাইলে ক্ষমতা দিয়ে দেন, কোনো দরকার নেই, আর্মির সাথে আমি ফাইট। সাইফুর রহমানকে সে জানতো, তার একটা রিলেশন বিল্ড আপ হয়েছিল যে পে কমিশনের বোর্ডে সাইফুর রহমান ছিল আর জিয়া আর্মিকে রিপ্রেজেন্ট করছিল। সুতরাং দুজনের মধ্যে কথাবার্তার মধ্যে দিয়ে একটা পার্সোনাল একটা ফ্রেন্ডলি রিলেশন হয়েছিল। তো সেই হিসাবে উনি ওর বাসায় চলে গেছে, আর জিয়াও জানে যে ও আমাদের আত্মীয় হন, সাইফুর রহমান আমার ওয়াইফের আত্মীয় সাইফুর রহমান। তো সেইখানে আমি বললাম, তখন আমি তো সে প্রত্যেকদিনই টেলিফোন করে যে ওর সিদ্ধান্ত কি হলো, অ্যান্ড হি ইজ গেটিং অ্যাংরি অ্যাবাউট ইট। আর যেহেতু ফাইনালি জেনারেল ওসমানী বললো যে না আর কোনো অল্টারনেটিভ নাই ফ্রিডম ফাইটারদের মধ্যে, দেন অ্যাকসেপ্ট ইট। তো ওই জিনিসটা আমি ওনার থেকে অ্যাপ্রুভাল করে তারপরে আমি ইমিডিয়েটলি ওনার এখানে গেলাম সাইফুর রহমানের বাসায়। বলেন, তাই বলছি স্যার এত আপসেট হওয়ার কাছে চিন্তা করার কি আছে, আপনি জানেন আপনারা চিফ অফ স্টাফ বানান। দেন আই ওয়াজ অলসো কনফিডেন্ট, আমি তো তখন বলতে পারি না যে আই ওয়াজ শেকি অ্যাবাউট হিম অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ ডিলেইং ইট। আই সেড আই ওয়াজ কনফিডেন্ট, ইউ শুড বি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। সো নাও it is done. Okay. So he was happy, and then we shook hands, and then I said, okay, we leave. Then the announcement came that Jia is the chief of staff and Shafiullah retires. And General Usmani তখন আমাকে বললো যে না আমি এয়ার চিফ হিসেবে খন্দকারকেও আমি চাই না। তো খন্দকারকে চান না, তখন কি করা হবে? তখন বলো যে তুমি তোয়াবকে নিয়ে আসো। তখন তোয়াবের সাথে জেনারেল উসমানী কথা বলেছেন, আমি চিনতাম না তোয়াবকে। তো বলে তারপরে ওনার সাথে কথা হয়েছে, ওনাকে লাস্টলি একদিন বলে যে রশিদ তুমি একটা কাজ করো, কি তুমি একদিনের জন্য জার্মানি যাও। আমি বললাম আমি হঠাৎ একদিনের জন্য জার্মানির জন্য, কি ব্যাপার? বলো যে তোয়াবকে গিয়ে নিয়ে আসো। উনি তখন জার্মানিতে? উনি জার্মানিতে থাকেন, হ্যাঁ। তখন ওনার ওয়াইফ জার্মান, তো উনি জার্মানিতে থাকেন। উনি চাকরিতে ছিলেন না তখন? না, উনি তো বাইরে প্রথম থেকে 71-এর পরেই আসেননি। তো এগুলো হি ওয়াজ এ ভেরি গুড পাইলট, অ্যান্ড 65 ওয়ারে ওনার কন্ট্রিবিউশন টু দ্য পাকিস্তান এয়ারফোর্স ইজ গ্রেট, লাইক আলম, MM আলম অ্যান্ড তোয়াব, সো দে আর দ্য গ্রেট কন্ট্রিবিউশন ইন 65 ওয়ার। তো তখন আপনার আমি বলি ঠিক আছে। তারপর আমি তাড়াতাড়ি পাসপোর্ট করে একদিনের জন্য জার্মানিতে গেলাম। গিয়ে দেন তোয়াবের সাথে আমার থ্রেড বিটি হলো যে আপনি কি ব্যাপার, আপনি যাবেন না বলছেন? তো বলে না আমি যাবো না, বলি না। আমি সত্যিকারভাবে ঘটনার কিছুই জানি না, এখন আমি হঠাৎ করে কোথায় যাব? তখন তুমি আমাকে বলো আমি যাবো কি যাবো না। আমি বলি চলেন। তাইলে একটু আমার বলো আসল ঘটনা কি হয়েছেটা কি। তখন আমি একটা জেনারেল ব্রিফিং দিলাম, একদিন বসে সারাদিন সারা রাত্র কথা বললাম, তারপরের দিনই ফ্লাইট। তো আসেন আপনাকে চিফ অফ স্টাফ এয়ার চিফ বানানো হবে, ঠিক আছে। তো তখন উনি বললো যে ঠিক আছে আমি আসতেছি, আমি নেক্সট ফ্লাইটে আসবো, তুমি চলে যাও। তারপর আমি চলে আসলাম। দেন হি কেম অ্যান্ড হি ওয়াজ মেড দ্য এয়ার চিফ। সো that was the only thing that if any individual that I had to convince and discuss, it was Air Vice Marshal তোয়াব। ধারণাটা আমরা এরকম শুনেছি যে জেনারেল জিয়া সেনাপ্রধান হওয়া, তোয়াবের বিমান বাহিনী প্রধান হওয়া, তাকে নিয়ে আসা, এরশাদের প্রমোশন হওয়া, এই কাজগুলো আপনার উদ্যোগেই হয়েছে? হ্যাঁ, সেটার মধ্যে হলো যখন আমরা ডিসকাশন করেছিলাম যে যখন জিয়াকে চিফ অফ স্টাফ বানানো হবে, তখন জেনারেল ওসমানের সাথে এই ডিসিশনগুলো হয়। ওসমানের সাথে ডিসকাশন করেই করেছি, আপনি বলতে পারবো না যে এটা আমার একার ডিসিশন বা তখন আমার পয়েন্ট অফ ভিউ ছিল যে যদি চিফ অফ স্টাফ আর্মি ফ্রিডম ফাইটার থেকে হয় তাহলে ডিপটি চিফ রিপ্যাট্রিয়েটেড গ্রুপ থেকে করা হোক, কারণ আমি চাই না এটাতে এই গ্রুপিংগুলা আর্মিতে আর ফার্দার কন্টিনিউ করুক, এটা আর্মিতে ডিসিপ্লিনের অসুবিধা হচ্ছে।
আর আরেকটা টাস্ক যেটা নিলাম যে মুজিব সাহেব টেবল অফ অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট সেটা উনি অ্যাপ্রুভাল দেননি, ওইটা ইমিডিয়েটলি আমি জেনারেল জিয়াকে বললাম যে আমি থাকতে থাকতে আপনি সমস্ত কাগজপত্র তৈরি করে এইটা এখানে পাঠান এবং প্রেসিডেন্ট ইমিডিয়েটলি এটা সাইন করবে, দ্যাট ইজ এ মাস্ট ফর দ্য আর্মি। তারপরে টিওএনডির জন্য খালেদ মোশাররফ অ্যান্ড জিয়া ওরা বসে টিওএনডি ঠিক করে দিয়ে অ্যান্ড ইট ওয়াজ সাইন বাই মুশতাক অ্যান্ড দিস ইজ রেকর্ডেড। Then the army became the recognized factor and an institution. তো ওইটা করা হয়েছে। দেন তো আপকে আমি আনতে গেছি, দেন অফকোর্স জিয়াকে চিফ অফ স্টাফ, এটা তো বললামই। আর সেইখানে প্রশ্ন আসলো দেন হোয়াট টু ডু উইথ রক্ষী বাহিনী। কেউ কেউ অনেক লাফাইছে রক্ষী বাহিনীর ডিসব্যান্ড করে দেওয়া হোক ইমিডিয়েটলি। তো সেখানে আমি বললাম যে না, রক্ষী বাহিনীকে ডিসব্যান্ড করার কোনো প্রয়োজন নেই, রক্ষী বাহিনী শুড বি অ্যাবজর্বড ইন দি আর্মি। কারণ একবার পাকিস্তান আর্মি বাঙালি আর্মিকে ডিসব্যান্ড করে দিয়ে যে সিচুয়েশন ক্রিয়েট করছে, ওরকম ধরনের ডিভিশন আমরা আমাদের মধ্যে রাখবো না। নাও দেয়ার ইজ নো ফ্রিডম ফাইটার and the repatriated group and fighting each other, and there should be no JRB and army fighting each other, nor JRB and BDR fighting each other. Let there be one army and paramilitary, and within the army there should be a sort of understanding that deputy chief should be repatriated and the chief of staff should be the freedom fighter, at least for some time. And by the time after 10-15 years, otherwise everybody, Pakistan army officers, they will always be retired, and after that it will be the Bangladesh army automatically will come forward. So their discipline and they will bring the real progress, which is now, it is a Bangladesh army. It is no more a Pakistan army defected there or as a freedom fighter or repatriated staying there. See? So this is the thing that I concentrated on, so that is what is necessary for the national interest. করব না, যদিও অনেকে বলছে যে না সর্ট দেম আউট, ওদেরকে সর্ট আউট করতে গেলে আমরা ঠিকই সর্ট আউট করতে পারতাম। ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ দুইটা ইউনিট এবং ওদেরকে কয়েকটা অফিসার, ওদেরকে সর্ট আউট করতে পারতাম। কিন্তু কথা হলো যে দেন অ্যান আর্মি ইউনিট ইজ টেকিং দ্য অ্যাকশন এগেইনস্ট অ্যানাদার আর্মি, and in that process of power gain we don't gain anything. হ্যাঁ, এবং ওই অ্যাকশনে যদি আমাদের যেতে হতো, then the only alternative was then we declare ourselves as the president and army chief, then we don't need any one of them. I said না, আমি ওই লেভেল পর্যন্ত যাব না, ঠিক আছে। তারপরে সকালবেলায় ব্রিগেডিয়ার রৌফ ওরা ওদেরকে পাঠালো, খালেদ মোশাররফের সাহস হয় না আমি থাকতে বঙ্গভবনে আসতে। তখন আসলে তারপরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা দেশের বাইরে চলে যাব। আমরা মিন্স বলতে আমি আর ফারুকি ছিলাম, আমরা দেশের বাইরে চলে যাব, ঠিক আছে, আপনারা ক্ষমতা নেন, কোনো অসুবিধা নেই। খন্দকার মোশতাক বলে তাহলে আমিও চলে যাবো। আমি বললাম না, আপনার যাওয়ার দরকার নেই, আপনি পলিটিশিয়ান মানুষ, আপনি যাকেই ওরা প্রেসিডেন্ট বানাবে আপনি তাকে দিয়ে দিবেন। জেনারেল ওসমানী আসলো, আমি ওকে বললাম যে স্যার এটাই। তখন বলছে রশিদ তুমি ভালোই বলছো, ঠিক আছে।